আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও মোটামুটি অনেকটাই ভালো আছি। তো তোমাদের অকাল বন্ধন গল্পের 2 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। তো চলো, গল্প শুরু করার আগে তোমাদের কিছু কথা বলি। তো ভালোবাসার খুনসুটি গল্পের যতগুলো পর্ব আছে সেইগুলো না দেওয়ায় তোমরা অনেকটাই ক্ষেপে আছো আমার ওপর। তো গাইস, ভালোবাসার খুনসুটি গল্পের যতগুলো পর্ব আছে সেগুলো আমি কবে দিব আর কিভাবে দিব সেটা নিয়ে আমি ভিডিওর শেষে কিছু কথা বলবো। তো তোমরা যারা যারা গল্প শুনতেছো সবাই একটু শেষের দিকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা। তো চলো, আপাতত আর বেশি কথা বলে না করি দেরি, চলো আজকের গল্প শুরু করি। পরের দিন সকাল থেকে সৈয়দ বাড়ি নিয়ে কানাঘুষা শুরু হয়ে গেছে। বাড়ির সবাই আগের দিনের শখ থেকে কিছুটা স্বাভাবিক হলেও বাইরের পৃথিবী একেবারে উল্টো দিকে ছিল। তারা এই বিষয় নিয়ে তুমুল আলোচনা শুরু করে দিয়েছে। প্রতিবেশীরা একে একে নিজেদের মধ্যে খোঁজ নিতে লাগলো। কেউ কেউ বলল, এটা কি সত্যি? তোমরা কি শুনেছ সৈয়দ বাড়ির ছোট ছেলে নাকি বিয়ে করে ফেলেছে? কেউ আবার বিরোধিতা করে বলল, না বাবা, এটা তো মোটেও সম্ভব নয়, বয়স তো একদম কম। আর কেউ বলে, এই তো 16 বছরের ছেলে 10 বছরের মেয়েকে বিয়ে করেছে, এ ধরনের ঘটনা কি কখনো দেখেছি আমরা? তারা 2 দিয়ে 4 মেলাতে লাগলো। কেউ বলল বিয়েটা হয়ে গেছে, আবার কেউ বলল বিয়ে হতেই পারে না। বিকেলবেলা আরমান সৈয়দ ও আশরাফুল সৈয়দ যখন বাইরে গেল হাঁটাহাঁটি করার জন্য, তাদের উদ্দেশ্য ছিল কিছুটা শান্ত হওয়া এবং শ্বাস নিতে পার্কে বের হওয়া। পার্কের পথ ধরে যখন তারা হাঁটছিলেন, কিন্তু আশেপাশের বাতাসে অদ্ভুত রকমের যেন একটা উত্তেজনা বিরাজ করছিল। প্রায় কেউ চেঁচিয়ে বলছে, আবার কেউ ফিস ফিস করে গুঞ্জন ছড়াচ্ছে, কিন্তু তাদের কাছে কেউ সরাসরি এসে কিছু বলতে পারছে না। এটাই হয়তো প্রভাবশালীদের পাওয়ার। একদম কাছাকাছি দাঁড়িয়ে একজন বলল, ফারজিয়ন সৈয়দ সত্যি তার ছোট বোনের মতো আরিনাকে বিয়ে করে ফেলেছে। আরেকজন বলল, এত ছোট মেয়েকে? আর ছেলেটার বয়স তো একদম কম, মাত্র 16। সমাজে এমন কি সম্ভব? আরেকজন চেঁচিয়ে বলল, আমরা পুলিশ ডাকবো, এমন কাজ আমরা সহ্য করতে পারবো না। আশরাফুল সৈয়দ নিজেকে অসহায় বোধ করলেন। তিনি কোনো জবাব দিতে পারলেন না, কিন্তু প্রতিবেশীদের চিৎকার, অপমান এবং গুঞ্জন তখনও কমেনি। তারা একে অপরকে ধরে ধরে কথার কুবেক্ষা ছড়াচ্ছিল। কেউ বলল, এই বাচ্চাদের নিয়ে এমন কাজ আমরা কখনোই সহ্য করতে পারি না। আবার কেউ বলল, এই ধরনের ঘটনা আমাদের সন্তানের জন্য কি উদাহরণ হতে পারে? আপনারা কি একবার ভেবে দেখেছেন? আশরাফুল সৈয়দ রেগে যাচ্ছিলেন। তিনি আরমান সৈয়দকে উদ্দেশ্য করে বললেন, এই ঝামেলার জন্য পুরোপুরি ফারজিয়ান দায়ী। এতটুকু ঝামেলা কখনোই হতো না যদি ফারজিয়ান এমনটা না করতো। যে মানুষ সৈয়দ বাড়ির দিকে চোখ তুলেও তাকাতে পারতো না, তারা এখন সৈয়দ বাড়ি নিয়ে ছিছি করছে। আরমান সৈয়দ হালকা সুরে বললেন, ভাই, আমি বুঝতে পারছি তোমার রাগ উঠেছে, কিন্তু ফারজিয়ান আর আরিনার বিয়ের কথা বাইরে কিভাবে জানাজানি হলো? তখন ফারজিয়ানের বাবা বলল, আমি জানি না, কিছুই জানি না, আমার মাথা কাজ করছে না, সব দোষ ফারজিয়ানের। ওর জন্যই মানুষ আমাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়েছে। তাছাড়া সত্য কোনো দিন চাপা থাকে না। আর পার্কের বেঞ্চে তখনই বসে পড়ল তারা। আশেপাশের প্রতিবেশীরা তাদের দিকে তখনও চেয়ে আছে। কেউ কেউ তাদেরকে শুনিয়ে শুনিয়ে বলছে, বাচ্চা ছেলে আর মেয়ে, এ তো একেবারে গ্রহণযোগ্য না। পরিবারের লোকজন এসব কিভাবে মেনে নেয়? আশরাফুল সৈয়দ মুখ ভিজিয়ে বললেন, আমি জানতাম সমাজের লোকেরা এমনটাই বলবে, তাছাড়া আমাদের অপমান করবে সব সময়, কিন্তু আমি এই অপমান আর সহ্য করতে পারছি না। আরমান সৈয়দ বললেন, ভাই, তুমি হাইপার হও না। বাইরের হুরুস্থুল যতই হোক, পরিবারের সবকিছু তো ঠিক আছে। 2 দিন পর সবাই সবকিছু ভুলে যাবে। বাইরের লোকজনের কাজ হয়তো অন্যদের নিয়ে আলোচনা করা। পার্কের সেই অপমান আর কটু কথাগুলো আশরাফুল সৈয়দের মাথার ভিতরে যেন আগুন জ্বালিয়ে দিয়েছিল। আরমান সৈয়দ কিছু বলার চেষ্টা করলেও তিনি আর শুনলেন না। রাগে গজগজ করতে করতে তিনি বললেন, চল বাড়িতে চল। দুজনেই বাড়ির দিকে হাঁটা দিলেন। এইদিকে বাড়ির ভিতরে যে কি জ্বর বয়ে গেছে সে খবর কারোরই জানা নেই। বাড়ির ভিতরে ঢুকেই আশরাফুল সৈয়দের কানে ভেসে এলো কান্নার শব্দ, আরিনার কান্না। তার বুকটা যেন ভেতরে কেঁপে উঠল। নিজের রাগকে কোনো মতে সামলে তিনি গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, আরিনার কি হয়েছে? কান্না করছে কেন? রান্নাঘর থেকে ফারজানা সৈয়দের গলা ভেসে এলো, কি আর হবে, দুজনের মধ্যে হয়তো আবারও ঝগড়া লেগেছে। এই দুজনকে নিয়ে আর পারা যায় না। এই মারামারি করবে, আবার একটু পরেই সেই ভাব হয়ে যাবে। ঠিক তখনই আরমান সৈয়দ আরিনাকে হাত ধরে বসার ঘরে নিয়ে এলেন। আরিনার চোখ লাল, মুখ ভেজা, শরীরটাও কাঁপছে। আশরাফুল সৈয়দ ধীরে ধীরে এগিয়ে এলেন আর নরম গলায় বললেন, আরিনা মামনি, কি হয়েছে তোমার? আরিনা কান্না থামাতে না পেরে আহ্লাদি কণ্ঠে বলল, ফারজো ভাইয়া, ফারজো ভাইয়া। আশরাফুল সৈয়দের বুকটা ধক করে উঠল। কি হয়েছে তোমার ফারজো ভাইয়ার? আরিনা হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, ফারজো ভাইয়া আমাকে মেরেছে।
ঘরের ভিতরে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। আরিনা বলতে থাকলো, আমি আহাদের কাছ থেকে চকলেট নিয়েছি বলে। আহাদ আমার বন্ধু, আজকে তার জন্মদিন ছিল, সবাইকে চকলেট দিয়েছে, তাই আমিও নিয়েছি। সে চোখ মুছতে মুছতে বলল, এই জন্য ফারজু ভাইয়া আমাকে থাপ্পড় মেরেছে, আবার অন্ধকার রুমে আটকে রেখে গিয়ে চলে গিয়েছিল। আরিনার গলা কাঁপছিল। আমি অনেক ভয় পেয়েছি। ফারজু ভাইয়া অনেক পচা। ফারজানা সৈয়দের হাত থেকে খুন্তিটা পড়ে গেল। আরমান সৈয়দ দ্রুত তার মেয়েকে বুকে চেপে ধরলেন। তারপর বললেন, না না মামনি, কেঁদো না। তিনি শান্ত গলায় বোঝানোর চেষ্টা করলেন, ফারজু ভাইয়া তোমাকে ভালোবাসে বলেই এমন করেছে। তারপর হালকা হাসি দিয়ে যোগ করলেন, কালকে দেখলে না সে তোমাকে কতগুলো চকলেট আর গিফট কিনে দিল। ফারজু ভাইয়া পচা না, ফারজু ভাইয়া না তোমার ভালো ভাইয়া। কিন্তু আশরাফুল সৈয়দের ভিতরের রাগটা যেন আর আটকে রাখা গেল না। পার্কের অপমান, মানুষের কটু কথা, সব একসাথে যেন বিস্ফোরণ ঘটালো। তিনি প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে গেলেন। তারপর বজ্রপাতের মতো চিৎকার করে উঠলেন। ফারজিয়ানকে চিৎকার করে ডাকতে লাগলেন। তার চিৎকারে যেন ঘরের সবাই ভয় পেয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ফারজিয়ান এসে দাঁড়ালো। ভাবলেশহীনভাবে, যেন সে কিছুই করেনি। ফারজিয়ান আসার পর তিনি এক সেকেন্ডও দেরি না করে সোজা দুই গালে তার সজোরে থাপ্পড় মারতে লাগলো। একের পর এক থাপ্পড় মারল। জীবনে এই প্রথম আশরাফুল সৈয়দ তার ছেলের গায়ে হাত তুললেন। ফারজিয়ান নড়ল না, একটুও নড়ল না। ফারজানা সৈয়দ চিৎকার করে ছুটে এলেন আর ছেলেকে আগলে ধরে বললেন, তুমি এটা কি করলে? বাড়ির সবাই ছুটে এলো, এত বড় ছেলের গায়ে হাত তুললে। আশরাফুল সৈয়দ চিৎকার করে বলল, নির্বিকার গলায় বললেন, হাত তুলেছি, বেশ করেছি। তার চোখে আগুন। এটা আরো অনেক আগেই করা উচিত ছিল। তিনি গর্জে উঠলেন আর বললেন, তাহলে তোমার ছেলে আমার মান সম্মান এইভাবে ডুবাতে পারতো না। ফারজানা সৈয়দের বুঝতে বাকি রইল না যে এই মুহূর্তে তার স্বামী অনেক রেগে আছে, নয়তো তিনি এমন কথা কখনো বলতেন না। তিনি রেগে থাকলে নিজের মধ্যেই থাকে না। তাই তিনি দ্রুত ফারজিয়নকে নিয়ে উপরে যেতে চাইল। চল উপরে চল, কিন্তু ফারজিয়ন এক পাও নড়ল না। আশরাফুল সৈয়দ আবারও চেঁচিয়ে বলল, তোর মতো কুলাঙ্গার ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। তোর মতো ছেলে জন্ম দেওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তোর আর এই দেশে থাকার দরকার নেই, কালকেই তোকে বিদেশে পাঠিয়ে দেব। তোর মতো কুলাঙ্গার ছেলে যেই বাবা মার আছে, তাদের বেঁচে থাকাটাই দায়। তিনি কি বলছেন হয়তো নিজেও জানেন না। ফারজানা সৈয়দ আটকে উঠলেন আর বলল, তুমি এসব কি বলছো? কিন্তু আশরাফুল সৈয়দ আর দাঁড়ালো না সেইখানে। হন করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ফারজিয়ন কোনো কথা বলল না, শুধু ফেল করে বাবার যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার কানে শুধু কথার প্রতিধ্বনি বাজছে, তোর মতো কোলাঙ্গার ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। তোর মতো ছেলে আমার জন্ম দেওয়াটাই সবচেয়ে বড় ভুল। তোর মতো কোলাঙ্গার ছেলে যে বাবা মার আছে, তাদের বেঁচে থাকাটাই দায় হয়ে যাবে। তার চোখ দিয়ে আপনা আপনি পানি বের হতে লাগলো। ফারজানা সৈয়দের চোখেও পানি। ছেলেকে কাঁদতে দেখে আটকে উঠলেন। ছেলে বড় হওয়ার পর এই প্রথম সে ছেলেকে কাঁদতে দেখছে। না হয় ফারজিয়ন কোনো কঠিন সময়েও এইভাবে কান্না করে না। একবার তো মাথা ফাটিয়ে এসেছিল, কিন্তু তখনও এই ছেলের চোখ দিয়ে এক ফোঁটাও পানি পড়ছিল না। বাড়ির সবার চোখে পানি ছিল, কিন্তু এই ছেলে এমনভাবে দাঁড়িয়েছিল যেন তার কিছুই হয়নি। আর সেই ছেলে নাকি আজকে বাচ্চাদের মতো কাঁদছে। ফারজানা সৈয়দ আর কিছু ভাবতে পারছে না। তিনি ফারজিয়নকে জাপটে ধরলেন। ফারজিয়ন মায়ের বুকে মুখ লুকিয়ে ফেললো আর রুমের ভিতরটা ভরে উঠলো এক অদ্ভুত নীরবতায়। দেখতে দেখতে কেটে গেল 10টি বছর। নিউ ইয়র্ক সিটি, শীতের রাত, তবুও চারপাশের মানুষের উত্তেজনা যেন কমছেই না। পুরো ওয়ার হাউসের ভিতরে মানুষের গলা ফেটে চিৎকার। মুহূর্তেই সাধারণ মানুষের কান ধরে যাবে। কিন্তু এখানে যারা আছে সবাই এসবে অভ্যস্ত। তাদের চিৎকারের দিকে কোনো খেয়াল নেই, বরং তারা এসব তুমুলভাবে এনজয় করতে ব্যস্ত। রাস্তার আলো নীলছে, বাতাসে বরফের টুকরা ভেসে আসছে। ওয়ার হাউসের ভিতরে মানুষের গর্জনের চারদিকটা রমরমা হয়ে তুলেছে। লোহার গ্রিল, কংক্রিটের দেয়াল, চারদিকে ঘাম, রক্ত আর উত্তেজনার কারণে শীতের প্রভাবটা তেমন যেন কারোর উপরেই পড়ছে না। এক পাশ থেকে চিৎকার করে ছেলেমেয়েরা বলছে জিয়ন, আরেক পাশ থেকে জোরে জোরে বলছে সবাই ডেভিড। সবাই শুধু বাহির থেকে দুইজন ছেলের নাম ধরে এইভাবে চিৎকার করতে থাকে। দুইজন ছেলে রিংয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে। একজন লম্বা, সুদর্শন, শক্তপোক্ত দেহের অধিকারী। চোখ তার এক ধরনের শান্ত নিস্তব্ধতা, নীরবতা। পরনে সাদা শার্ট, যার উপরে দুটো বোতাম খোলা। আরেকজন তুমুল ভারী শরীর অধিকারী, কিন্তু তাকে অভিজ্ঞ মনে হচ্ছে। কিন্তু যেটা সবাই দেখছে সেটা শুধু ফাইট না, ওরা দেখছে একটা নাম, জিয়ন। জিয়নের চোখে কোনো উন্মাদনা নেই, না রাগ না উত্তেজনা, এক ধরনের ঠান্ডা স্থিরতা, যেন এই ফাইট তার কাছে নতুন কিছুই না। ডেভিডের আক্রমণের অপেক্ষা করলো। যখন ডেভিড আক্রমণ করলো প্রথমবার, জোরে একটা ঘুষি দেওয়ার চেষ্টা করলো, কিন্তু জিয়ন একপাশে সরে যায়, সেটা মিস হয়ে গেল। পরের সেকেন্ডেই একটা পাল্টা আঘাত ডেভিডের দিকে এগিয়ে আসলো। সে কিছু বুঝে ওঠার আগেই একটা নিখুঁত ক্লিকে সে মাটিতে পড়ে গেল। ওয়ার হাউসের ভিতরে চিৎকার,
জিয়ন জিয়ন বলে সবাই চিৎকার করছে। কিছুক্ষণ ডেভিড উঠতে চেষ্টা করলো, তার হাঁটু কাঁপছে, রক্ত ঠোঁট বেয়ে গড়িয়ে পড়ছে মাটিতে। জিয়ন এগিয়ে গেল, যেন একটুও তাড়া নেই তার। একটা শেষ ঘুষি দিল, আর ঘন্টা বাজলো। টাইম ওভার হয়ে গেছে, টাইম শেষ হয়েছে। ঘরের ভিতরে যেন জিয়নের ধ্বনি বিস্ফোরণ হলো, চিৎকার, হাততালি আর টাকা ওড়ানো শুরু হয়ে গেছে। একজন লোক মাইক্রোফোন হাতে নিয়ে চেঁচিয়ে বলে উঠল, উইনার ইজ জিয়ন। আরেকজন সামনে এগিয়ে বলল, $10 মিলিয়ন চেক অ্যান্ড দিস ইজ ইউর প্রাইস। একটা চকচকে ট্রে এগিয়ে দেওয়া হলো। জিয়ন সেই দিকে তাকালো না পর্যন্ত, তার চোখে মুখে আনন্দের রেশ মাত্র নেই। সবসময়ের মতো নির্লিপ্ত চাহনি তার। সে শুধু আঙ্গুল তুলে ইশারা করলো। ড্যাডি আর আয়ান সঙ্গে সঙ্গে এগিয়ে এলো। ড্যাডি ফিসফিস করে বলল, ব্রো আর ইউ ওকে? জিয়ন শান্ত ও ঠান্ডা গলায় বলল, টেক ইট। একটা কথাই বলল সে, আর কিছুই বলার প্রয়োজন মনে করলো না। সে ঘুরে দাঁড়ালো, রিং ছেড়ে বেরিয়ে এলো। তার হাতের শিরাগুলো সবুজ হয়ে ফুলে আছে, ডান হাতের চামড়া যেন থেতলে গেছে। সেখান থেকে অঝরে রক্ত পড়ছে, জলের পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই তার। এই শীতের মধ্যেও তার শরীর ঘামে ভিজে গেছে। গাড়ির দিকে হাঁটছে সে। পিছন থেকে ড্যাডি দৌড়ে আসতে চাইলো। জিয়ন ব্রো ওয়েট, আই এম কামিং, ইউ ক্যান নট ড্রাইভ এলোন ইন দিস কন্ডিশন। জিয়ন হাত তুলে তাকে থামিয়ে দিল। নো নিড। আর কোনো কথা বলল না। সে বলল না আর কিছুই। গাড়ির দরজা খুললো। সে ভিতরে ঢুকে এক মুহূর্ত আর দেরি না করে ইঞ্জিন স্টার্ট দিল। ফুল স্পিডে গাড়িটি তার অ্যাপার্টমেন্টের দিকে যাওয়া শুরু করলো। গাড়িটি অন্ধকারে যতক্ষণ না পর্যন্ত মিলিয়ে গেল, ততক্ষণ পর্যন্ত সবাই এক দৃষ্টিতে গাড়ির দিকে তাকিয়ে রইল। অ্যাপার্টমেন্ট, উঁচু বিল্ডিং, নিরাপত্তা হাই লেভেল। লিফট সোজা এসে অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে থামলো। টিস্যু দিয়ে রক্ত মুছতে মুছতে লিফট থেকে বের হয়ে গেল। দ্রুত অ্যাপার্টমেন্টের পাসওয়ার্ড চাপলো। অ্যাপার্টমেন্টে ঢুকে জিয়ন কালো জ্যাকেটটা তার মেঝেতে ছুঁড়ে ফেললো। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে ছুটলো। এই মুহূর্তে শাওয়ার নেওয়াটা খুব জরুরি। ওয়াশরুমে আয়নার দিকে নিজের মুখের দিকে তাকালো। একই চোখ, একই ঠান্ডা দৃষ্টি, কিন্তু ভিতরে কোথাও একটা চাপা ক্ষত লুকিয়ে আছে। জিয়ন পানির ট্যাপ ছাড়লো। হাত ধুতে গিয়ে তার মুখটা কিছুটা কুঁচকে গেল। রক্ত ধুয়ে যাচ্ছে, কিন্তু স্মৃতি, সেটা তো কখনোই ধোয়া যায় না। হঠাৎ তার মাথার ভিতরে একটা কণ্ঠ বাজলো, তোর মতো কোলাঙ্গার ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। জিয়ন হাতটা শক্ত করে নিল। সে চোখ বন্ধ করলো। আরেকটা কণ্ঠ, একটা ছোট্ট আহ্লাদি কণ্ঠ, ফারজো ভাইয়া। তার বুকের ভিতরটা কোথাও যেন কেঁপে উঠলো। চোখ খুললো, নিজে চিৎকার করে বলল, আই হেট দিস নেম ফারজিয়ন সৈয়দ। এই নামটা এখন আমার পরিচয় নেই, তবুও আমি এই নামটা কেন ভুলতে পারছি না। এখন সবার কাছে আমি জিয়ন। সে উন্মাদের মতো বিড়বিড় করে বলল, ফারজিয়ন সৈয়দ আর নেই। এই নিউ ইয়ার তাকে নতুন করে করেছে, শক্ত করেছে, নির্দয় করেছে। তার অস্তিত্ব আর নেই, আর না সে কোনোদিন ফিরে আসবে। রাতের অন্ধকার শহরটাই সব পাপ ধুয়ে নিয়ে গেছে। সকালে আবার নতুন করে নিজের স্বাভাবিক মুখোশটা পরে নিয়েছে। আকাশ ধূসর, বাতাসে শীতলতা, রাস্তায় লোকজন নিজেদের মতো ব্যস্ত। কেউ অফিসে যাচ্ছে, কেউ আবার কফি খাচ্ছে, কেউ আবার ফোন নিয়ে ব্যস্ত। অ্যাপার্টমেন্ট, জিয়ন ড্রয়িং রুমের সোফায় বসে আছে। শরীরে নতুন ক্ষত, পুরনো ক্ষতের দাগ এখনো পর্যন্ত মেলায়নি। কালকের রাতটাও তার নির্ঘমে কেটেছে। তার রাতের ঘুম মানেই স্মৃতি, আর স্মৃতি মানেই যন্ত্রণা। সাইডের টেবিলের ড্রয়ারে রাখা ছোট্ট একটা ডায়েরি পড়ে আছে। কেউ জানে না এই ডায়েরির কথা, জেডি আর আয়নও না। জিয়ন ধীরে ধীরে ডায়েরিটা খুললো। ভিতরে কোনো কবিতা লেখা না বা কোনো সুন্দর কথা নেই, শুধু তারিখ আর ছোট্ট ছোট্ট বাক্য। ডে 3 স্টিল অ্যালাইভ, ডে 117 পেন ডাজ নট ফ্যাট, ডে 3846 স্টিল অ্যালোন। সে লেখাটা শেষ করলো। শেষ পাতায় একটাই লাইন লেখা, হু ইজ মাই ফার্স্ট লাভ। সে ডায়েরিটা বন্ধ করে দিল। চোয়াল শক্ত হয়ে গেল। নিজের সাথে গলা নামিয়ে বিড়বিড় করে বলল, আই সেড নো পাস্ট। কিন্তু অতীত কি তার কথা শুনবে? ঠিক তখনই ফোনের কলটা ভাইব্রেট করে উঠল। কলার আইডি নেম জেডি। জিয়ন ধরল না। ফোনটা থামলো, আবারও বাজলো। তৃতীয়বার সে বিরক্ত হয়ে কলটা ধরল। সে ওপাশ থেকে জেডির কণ্ঠ, ব্রো ইউ ডিসিপ্লিন এগেন, ইউ নেড ডক্টর। ব্রো তুমি আবারও উদাও হয়ে গেছো, একজন ডক্টরের প্রয়োজন তোমার। জিয়নের গলা ঠান্ডা, নো নিড, আই এম ফাইন, ইউ আর নট, ইউ নেভার আর। একটু থেমে জেডি বলল, নতুন একটা প্রস্তাব এসেছে। জিয়নের ভ্রু কুঁচকে গেল। উইচ ওয়ান? আন্ডারগ্রাউন্ড চ্যাম্পিয়নশিপ। এটা অবৈধ, বিগ নেমস, মিডিয়া, বাট এটা অনেক রিস্কি। আমি চাই না তুমি এটাতে অংশগ্রহণ করো। আমি তোমাকে নিয়ে আর কোনো রিস্ক নিতে পারবো না। যদি এবার আমার কথা না শোনো, তাহলে আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। জিয়ন তার কথা বলার ধরন দেখে একটু হেসে ফেললো। হাসিটা ঠোঁটেই আটকে রইল, বাহিরে প্রকাশ পেল না। ওকে, আই ডোন্ট ফাইট ফর ফেম। জেডি বলল, রিয়েলি জিয়ান ব্রো? কয়েক সেকেন্ড চুপ, তারপর শান্ত কণ্ঠে বলল, ইয়া। তারপর কল কেটে দিল। এদিকে বাংলাদেশ, সৈয়দ বাড়ি আর আগের মতো নেই।
এখানে আর প্রাণ খুলে কেউ হাসে না। হাসির শব্দটা যেন বহু বছর আগে বাড়ি ছেড়ে চলে গেছে। আরিনা সৈয়দ এখন বড় হয়েছে, সে বাচ্চা থেকে কিশোরীতে পরিণত হয়েছে। তার চোখে গভীর নিস্তব্ধতা, কিন্তু ভেতরে চাপা শূন্যতা। সে জানে না ফারজিয়ন বেঁচে আছে নাকি মরে গেছে, কারণ ফারজিয়ন যাওয়ার পর সে একবারও যোগাযোগ করেনি, একবারও না। ফারজিয়ন যাওয়ার 2 মাস পর খবর এসেছিল সে সুইসাইড করার চেষ্টা করেছিল। সেই দিনটাই সব শেষ করে দিয়েছে। ফারজানা সৈয়দ নিজের ছেলের এমন পরিণতির জন্য আশরাফুল সৈয়দকে দায়ী করে। সে তার একমাত্র ছেলের এমন অবস্থা মেনে নিতে পারেনি। সেই দিনই সৈয়দ বাড়ি ছেড়ে নিজের বাবার বাড়িতে চলে গিয়েছিল। আরিশ খান ফারজিয়নকে বিদেশ পাঠানোটা মেনে নিতে পারেনি এমনিতেই, তার উপর আবার এমন ধরনের খবর। সেই দিন থেকে আরিশ খানও আর কোনোদিন সেই বাড়িতে পা রাখেনি। সৈয়দ মোস্তাকিম মুমিন অনেকবার নিজের ভাইকে বলেছিল ফারজিয়নকে বিদেশে না পাঠাতে, এমনকি সে নিজের ঘাড়ে সব দোষ নিয়েছিল। তবুও ফারজিয়নকে বিদেশে পাঠাতে নিষেধ করেছিল, আর তার ভাই ভাবির কাছে অনেকবার ক্ষমাও চেয়েছিল তিনি। কিন্তু আশরাফুল সৈয়দ নিজের কথায় অটুট থাকে। ক্ষমাও চেয়েছিল কিন্তু মাফ করেনি, এবং পরের দিনই সকালে বিদেশে পাঠিয়ে দিয়েছিল ফারজিয়নকে। মোস্তাকিম নিজের আদরের ভাতিজার এমন করুণ পরিণত দেখে সে মেনে নিতে পারেনি, তাই সেও আর সেই বাড়ির মুখোমুখি হয়নি। এখন এই বাড়িতে শুধু 3 জন থাকে, আর 2 জন কাজের লোক। একজন হলো আরমান সৈয়দ, আশরাফুল সৈয়দ আর আরিনা সৈয়দ। বাড়িটা যেন মরা বাড়িতে পরিণত হয়েছে। আশরাফুল সৈয়দ প্রতিদিন নিজেকে দোষ দেন। একটা রাগের সিদ্ধান্ত, একটা বড় ভুল সিদ্ধান্ত পুরো বাড়িটাকে মৃত্যুপুরী বানিয়ে দিয়েছে। সেও তো তার একমাত্র ছেলেকে হারিয়েছে। বিয়ের 8 বছর পর এই ঘর আলোকিত করে ফারজিয়ন এসেছিল। ফারজিয়ন তার একমাত্র সন্তান। সে কি ফারজিয়নকে ভালোবাসে না নাকি? পার্থক্য শুধু একটাই, সবাই মুখ ফুটে কাঁদতে পারে, কিন্তু আশরাফুল সৈয়দ তা পারে না। সে শুধু রাতের আধারে চুপ থাকে আর নীরবে চোখের পানি ফেলে, আর ভাবে সেদিন যদি আমি চুপ থাকতাম, যদি সেই মুহূর্তে আমি নিজের সম্মানকে বড় করে না দেখে নিজের সন্তানের কথা ভাবতাম, তাহলে হয়তো একটা মাত্র ভুল সিদ্ধান্ত এতগুলো নির্দোষ জীবনের ভবিষ্যৎ বিচ্ছিন্ন করে দিত না। কিছু ভুল থাকে যেগুলো শুধু ভুল নয়, শুধু অভিশাপ হয়ে সারাটা জীবন মানুষকে তাড়া করে বেড়ায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অকাল বন্ধন গল্পের 2 নম্বর পর্বটা এইখানে এন্ড করা হলো। তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে বা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর হ্যাঁ গাইস, পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর মেইন টপিকে আসি, যারা যারা ভালোবাসার খুনসুটি গল্পের পরবর্তী পর্বগুলো পেতে চাও, তো সবাইকে বলি এই গল্পের পরবর্তী পর্বগুলো সবগুলো আমি একসাথে দিয়ে দিব, খুব শীঘ্রই দিয়ে দিব। আর সকল পর্ব যখন আসবে আমি অবশ্যই জানিয়ে দেব যে তোমাদের গল্প আমি খুব শীঘ্রই নিয়ে আসব। আর কত তারিখে নিয়ে আসবো সেটাও বলে দিব। আশা করতেছি তোমরা বুঝতে পারছো আমার কথাগুলো। আর হ্যাঁ গাইস, যখন আমি গল্পটা নিয়ে আসব তখন তোমরা শোনো। আর আপাতত এই গল্পের বিষয়ে তোমরা কোনো কথা অথবা কমেন্ট করবে না। যদি কমেন্ট করো অন্য গল্পের, তাহলে আমার চ্যানেলের রিচ কমে যায়। তাই তোমাদের কাছে অনুরোধ, যখন যেই গল্পটা নিয়ে আসবো শুধু সেই গল্পটা এনজয় করো। আর হ্যাঁ গাইস, আমি তোমাদেরকে কথা দিতেছি ভালোবাসার খুনসুটি গল্পের যতগুলো পর্ব আছে সবগুলো আমি একসাথেই আপলোড করে দিব। আর কবে দিব সেটা আমি অবশ্যই জানিয়ে দিব। আর হ্যাঁ, এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর হ্যাঁ গাইস, এই ভিডিওতে একটা টার্গেট থাকবে। যদি তোমরা এই ভিডিওতে 100 কমেন্ট আর 300+ লাইক কমপ্লিট করে দিতে পারো, তাহলে আমি খুব শীঘ্রই পরবর্তী পর্ব নিয়ে আসব। আর পরবর্তী পর্বটা আরেকটু বড় করে দেওয়ার চেষ্টা করব। আর যারা যারা চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্ব আসার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।